নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলে নিয়োগ 2024 টিকিট সেলস ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে বয়স 18 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। কোনো রকম আবেদন মূল্য লাগছে না, কোনো এক্সাম হবে না এবং কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই। তাড়াতাড়ি এখনই আবেদন করো, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা এই পদের জন্য যোগ্য। ইস্টার্ন রেলের তরফ থেকে তোমাদের জন্য একটি নতুন অপরচুনিটি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সেটি ইস্টার্ন রেলের তরফ থেকে। এখানে ইস্টার্ন রেলে তোমাদের টিকিট বুকিং ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, বা হল টিকিট যে কন্ট্রাক্টর যেটি আছে তো সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো দেখো, এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের ব্যাপারে তোমরা জানলে, তো কিভাবে তোমরা আবেদন করবে, এই পোস্টের জন্য আবেদন করতে গেলে কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, সাথে সাথে তোমাদের বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আমি দেব, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, যে ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ হল্ট এজেন্ট অ্যাট হল স্টেশন ইন ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন, অর্থাৎ শিয়ালদা ডিভিশনের তরফ থেকে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে। এখানে তোমাদের কি করতে হবে, দেখো এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পরে তোমাদের এখানে একটি অ্যাটেস্টেড করতে হবে, তোমাদের সেলফ অ্যাটেস্টেড, মানে নিজেকেই তোমার সই করতে হবে। তো এখানে তোমার নিজের নামটাকে ক্যাপিটালে লিখবে, ফাদার নেম লিখবে, তারপরে এজের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। এখানে এজ হচ্ছে 18 বছর হচ্ছে সর্বনিম্ন এজ, এবং সর্বোচ্চ এজ হচ্ছে 45 বছর। এখানে তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের পুরো ডেট অফ বার্থটা কিন্তু অবলিক দিয়ে দিয়ে যেরকম লেখে সেরকম কিন্তু লিখবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান শুধুমাত্র তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান বা এক্সট্রা কোনো যোগ্যতার কোনো প্রয়োজন নেই। যদি তোমার হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, পার্মানেন্ট অ্যাড্রেসের ব্যাপারটা বলে দিই। আপ টু পিনকোড পর্যন্ত সব কিছু ডিটেলস এখানে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেসটা যেটা বলবো রেসিডেন্ট অ্যাড্রেস, সেটি কিন্তু সম্পূর্ণ বিস্তারিত দিতে হবে, কারণ এটি কিন্তু প্রয়োজন আছে। এবং যা লিখবে বা যেটি কিন্তু লিখবে সেগুলো কিন্তু সঠিকভাবে লিখবে, কোনো বানান ভুলও কিন্তু করবে না। যা তোমার সার্টিফিকেটে আছে সেটিই কিন্তু লিখবে, ওকে? তারপরে দেখো টেলিফোন নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। এখানে বলছে ওয়েদার সার্টিফিকেট অফ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, অর্থাৎ তোমাদের ডাক্তারের কাছ থেকে তুমি যে মেডিকেলিভাবে ফিট আছো তার জন্য কিন্তু একটি সার্টিফিকেট তোমাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেট নিয়ে নিতে হবে। এই মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু তোমাদের দিতেই হবে, তার জন্য এখানে লিখতে হবে ইয়েস বলে লিখে দেবে, ওকে? তো এখানে এই মেডিকেল সার্টিফিকেটটা তোমাদের কিসের জন্য প্রয়োজন হচ্ছে, যে যদি তোমার কোনো রকম কমিউনিকেবল ডিজিজ মানে মারণ রোগ যদি শরীরের মধ্যে থাকে, তাহলে সেই ব্যাপারের জন্য আগে অ্যাডভান্স কিন্তু তোমাদের কাছ থেকে একটি সার্টিফিকেট নিয়ে নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী যেটি বলছে সেটি হচ্ছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ হ্যাভিং কন্ট্রাক্ট ফর এনি আদার হল স্টেশন, তুমি কি অন্য কোনো হল স্টেশনের সাথে চুক্তিবদ্ধ আছো? যদি চুক্তিবদ্ধ থাকো, মানে তুমি অলরেডি একটা হল স্টেশনে কাজ করছো, ঠিক আছে, টিকিট সেলিংয়ের কাজ করছো, আবার হয়তো তুমি এখানে আবেদন করছো, তো এটা কি তুমি করছো? যদি করে থাকো তাহলে ইয়েস দেবে। যদি না করে থাকো, তুমি যদি একদম না আমি অন্য কোনো হল স্টেশনে আগে কোনো কাজের অভিজ্ঞতাও নেই বা আমি কাজ করছিও না, তাহলে এখানে নো বলে সিম্পলি লিখে দেবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী জায়গায় চলে যাচ্ছি। পরবর্তী জায়গায় দেখো, এখানে তোমাকে সই করতে হবে। এখানে তোমার ডেটটা দেখো, ডেটের ব্যাপারটা আমি বলবো, যেই ডেটে তোমরা গিয়ে ফর্মটা জমা দেবে সেই ডেটটাই কিন্তু এখানে লিখবে। আচ্ছা, ডিক্লারেশনের ব্যাপারটা দেখো, ডিক্লারেশনে এখানে তোমার নামটাকে ক্যাপিটালে লিখবে, সন ডটার। ব্যাপারটা ভালো করে বুঝতে পারছো যে এখানে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এখানে তোমার বাবার নামও দিতে পারো, এখানে তোমরা মায়ের নামও দিতে পারো, যে কোনো একজনের নাম তোমরা দিয়ে দেবে। যদি বাবা থাকে বাবার নামই দেবে, ঠিক আছে? তো এরপরে কি করবে, এখানে তোমার সই করে দেবে। তো ফর্ম ফিল আপটা আমার কমপ্লিট হয়ে গেল।
ঠিক আছে। তারপরে তোমাদের দ্বিতীয় যেটি বলছে সেটি প্লেস অফ সাবমিশন অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় জমা দেবে? এটি দেবে হচ্ছে সিনিয়র ডিভিশনাল যে কমার্শিয়াল ম্যানেজার অফিস আছে ইস্টার্ন রেলে, শিয়ালদা ডিআরএম বিল্ডিং, রুম নাম্বার 44, কাইজার স্ট্রিট, কলকাতা 7,14,000। এই ঠিকানায় গিয়ে কিন্তু তোমাদের জমা দিতে হবে। তো এখানে জমা দেওয়ার তারিখ দেখো 22/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 22 তারিখ থেকে কিন্তু তোমাদের ড্রপ বক্সে জমা করতে হবে, এই ঠিকানায় গিয়ে জমা করতে হবে। কোনো পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু অ্যালাউ করবে না, ঠিক আছে? ওখানে গিয়েই কিন্তু জমা দিতে হবে এবং তোমাদের লাস্ট ডেট সেটি হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2024। ক্লিয়ার? এখানে আরেকটি জিনিস কিন্তু তোমরা মাথায় রাখবে, সেটি হচ্ছে 11টা থেকে 4টের মধ্যে কিন্তু তোমরা যাবে, শুধুমাত্র ওয়ার্কিং ডেজ, কোনো ছুটির দিন দেখে কিন্তু যাবে না, কারণ এটি কিন্তু রেলের খুবই গুরুত্বপূর্ণ একটি অফিস। তো এখানে কিন্তু মানে এই সব ব্যাপারে যে কাজগুলো, এগুলোর ব্যাপারে কিন্তু এরা কোনো রকমভাবে তোমাদের সাথে কোঅপারেট কিন্তু করবে না। যদি অন্য কোনো ব্যস্ত সময় যদি যাও, মানে ধরো 4টের পরে গেলে, 5টার সময় গেলে, বা তুমি অন্য কোনো সময় গেলে, তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। চেষ্টা করবে যে সময় দেয়া আছে সেই সময়ের মধ্যে কিন্তু যাওয়ার, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে দেখো, ডেট অফ ওপেনিং অ্যাপ্লিকেশন বক্স। এই যে অ্যাপ্লিকেশন তুমি যে জমা করলে ড্রপ বক্সে, সেই ড্রপ বক্সটা ওপেন করবে 13ই ফেব্রুয়ারি 2024, ঠিক আছে? 2:30-এ তোমাদের এটি ওপেন করবে। তো এখানে তোমাদের নোটিশ বোর্ডের মাধ্যমেও জানিয়ে দেবে। নোটিশ বোর্ড মানে যে ডিআরএম অফিস আছে, সেই ডিআরএম অফিসের নোটিশ বোর্ডেও তোমাদের জানিয়ে দেওয়া হবে, নামের তালিকা হোক বা টার্ম কন্ডিশন বা যেসব ডিটেলসগুলো জানিয়ে দেবে। অথবা তোমরা কিন্তু এখানেও সার্চ করতে পারো ইস্টার্ন রেলওয়ে, যে indianrailways.government.in, এখানেও কিন্তু অফিসিয়াল সাইট, এই অফিসিয়াল সাইটেও কিন্তু তোমরা জানতে পারবে তোমাদের যদি খুঁটিনাটি কোনো তথ্য যদি জানার থাকে, ঠিক আছে? এখানে প্রথম যেটি টার্ম কন্ডিশনের মধ্যে যেটা আছে সেটি হচ্ছে তোমাদের লোকাল রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট হাওড়া। দেখতে পাচ্ছ, হাওড়া ডিস্ট্রিক্টের লোকাল রেসিডেন্ট হতে হবে ফর বালিহল স্টেশন, বালিহল স্টেশনের জন্য, ঠিক আছে? তো এবার তোমাদের পরবর্তী যেটি বলছে, দেখো এই ব্যাপারে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে যে স্যার বালিহল লোকালে এতগুলো জায়গায় যখন বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেখানে তো সেই স্টেশনের লোকাল বাসিন্দা হতে বলছিল, তো বাসিন্দা থাকলেই তাহলেই আবেদন করা যেত। তো এই ক্ষেত্রে কি কোনো রকম, দেখো তোমার যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, অবশ্যই তোমরা কি করবে, তোমরা ডিআরএম অফিসে চলে যেতে পারো, ঠিক আছে? একটা দিন সময় করে নিশ্চয়ই যাওয়া যেতে পারে, যেহেতু 22 তারিখ থেকে আবেদন শুরু হবে, তো অনেকটা সময়। আমি সবসময় প্রয়াস করি তোমাদের অ্যাডভান্স যাতে ইনফরমেশান দেওয়া যায়, এটি শুধুমাত্র তোমরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টারেই পাবে। অ্যাডভান্স ইনফরমেশান আমি সবসময় প্রোভাইড করার চেষ্টা করি যাতে তোমাদের সুবিধা হয়, ওকে? তো এখানে তোমরা কিন্তু এই যদি কোনো রকম তোমাদের যদি মনের মধ্যে কোনো কনফিউশন থাকে, সেটি কিন্তু তোমরা ক্লিয়ার করে নিতে পারো, ওদের কাছে জিজ্ঞেস করলে ওরা বলে দেবে, ঠিক আছে? তবে অ্যাজ পার নোটিফিকেশান এখানে কিন্তু শুধুমাত্র ডিস্ট্রিক্ট অফ হাওড়া, মানে হাওড়া ডিস্ট্রিক্টের বাসিন্দা হলেই কিন্তু আবেদন করা যাবে, ঠিক আছে? এখানে তোমাদের তার জন্য কি করতে হবে, কপি অফ আধার কার্ড, আধার কার্ডের কপি, ভোটার কার্ড বা পাসপোর্ট, যে কোনো একটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জেরক্স কপি তোমাদের দিতে হবে, ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে পারো, সেলফ অ্যাটেস্টেড করে দেওয়াটা কিন্তু কোনো রকম বাতিল হবে না, ঠিক আছে? ওটা কিন্তু একদিকে ভালোই সেলফ অ্যাটেস্টেড করে দেওয়াটা। 2 নম্বর যেটি বলছে, দেখো এখানে মিনিমাম এজ হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম এজ কিন্তু বলা নেই, তবে এর আগেও কিন্তু শিয়ালদা ডিভিশনের তরফ থেকে একটা বেরিয়েছিল, অনেক আগে বেরিয়েছিল, তো অন্য স্টেশনে, তো এক্স্যাক্টলি আমার নামটা মনে নেই স্টেশনের নামটা, তবে সেখানে ছিল 18 থেকে 45 বছর। তো সেই অনুযায়ী আমি তোমাদের বলছি 18 থেকে 45 বছর, ঠিক আছে? এর জন্য তোমাদের এজ প্রুফ ডকুমেন্টস কিন্তু দিতে হবে, যেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের দিতে হবে। তো এগুলো কিন্তু মাথায় রাখো, এই সবগুলো ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে। 3 নম্বর দেখো, তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা। তবে যারা হায়ার কোয়ালিফিকেশান তারা কি আবেদন করতে পারবে না? নিশ্চয়ই পারবে, তুমি চাইলে হায়ার কোয়ালিফিকেশান দিতে পারো, তবে সেটাতে কোনো এফেক্ট কিন্তু এখানে হবে না। এখানে চেয়েছে মিনিমাম মাধ্যমিক পাসই চেয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ, তোমাদের সিম্পল ইংলিশে মানে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে, যেখানে কি করতে হবে দেখো, রিড
নেমস অফ স্টেশন, স্টেশনের নাম পড়া, এটা তো সবাই পারবে। তারপরে ভ্যালু অফ টিকিট, টিকিটের অ্যামাউন্টগুলো পড়তে পারা। তো এগুলোর জন্য সিম্পল ইংলিশ তোমাদের জানতে হবে। তার জন্য তোমাদের কি এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য কপি অফ এডুকেশন কোয়ালিফিকেশানের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর বলছে দেখো মেডিকেল সার্টিফিকেট। এটি কিন্তু তোমরা ডাক্তারের কাছ থেকে গিয়ে কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা নিয়ে নেবে, কোনো কিন্তু ভজঘট ব্যাপার নেই। জাস্ট ডাক্তারের কাছে বলবে যে ডাক্তারবাবু যে আমার একটা মেডিকেল সার্টিফিকেট বানিয়ে দিন, টাকা নেবে, মেডিকেল সার্টিফিকেট তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 5 নম্বরে বলছি, এখানে কিন্তু কোনো ডকুমেন্টস যদি তুমি না দাও তাহলে কিন্তু তোমার তোমার কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফর্ম, মানে তুমি অ্যাপ্লিকেশন ফর্ম পাঠিয়েছো কিন্তু ডকুমেন্টসগুলো দাওনি। এর জন্য বলি সবসময় ভিডিওগুলো যখন আমি বানাই, ভিডিওটা কিন্তু বড় হতে পারে, বাট আমি কমপ্লিটভাবে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে তোমাদের প্রতিটি ডকুমেন্টস কিন্তু সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবং দেখো অল দ্য ডকুমেন্টস ইন অরিজিনাল, সেগুলো কিন্তু তোমাদের যখন সিলেকশন কমিটি থেকে যখন ডাকা হবে, হোয়েন কল ফর, তখন কিন্তু তোমাকে এই সব ডকুমেন্টসগুলো কিন্তু সাবমিট করতে হবে। মানে এই সব ডকুমেন্টসগুলো তাদের কাছে কিন্তু দেখাতে হবে যে অরিজিনাল ডকুমেন্ট, মানে যেগুলো জেরক্স দিয়েছো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেগুলোর অরিজিনালিটিগুলো চেক করা হবে, ঠিক আছে। তারপরে আর কি বলছে দেখি, এখানে দেখো 8 নম্বরে বলছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু রিমিট প্রেসক্রাইবড অ্যামাউন্ট অফ সিকিউরিটি ডিপোজিট। তুমি যে সিকিউরিটি ডিপোজিট মানে 2000 টাকাটা যে ডিপোজিট করলে, তো এই টাকাটা তোমরা রিফান্ড পেয়ে যাবে। দেখো রিফান্ডেবল, ঠিক আছে, উইদাউট ইন্টারেস্ট, কোনো সুদ পাবে না। তবে এই 2000 টাকাটা কিন্তু রিফান্ড পেয়ে যাবে এক্সপায়ারি অফ কন্ট্যাক্ট, অর্থাৎ 5 বছরের যখন তোমার কন্ট্যাক্টটা যখন শেষ হয়ে যাবে, তো এরপরে কিন্তু তোমরা রিটার্নটা পেয়ে যাবে। এই 2000 টাকাটা তোমাদের রিটার্ন করে দেওয়া হবে। তো এখানে তোমার প্রশ্ন আসতে পারে যে স্যার শুধুমাত্র 5 বছর? না, এখানে একটা ব্যাপার আছে। 10 নম্বর কলমে দেখো 5 বছরের তোমাদের কন্ট্যাক্টে নেওয়া হচ্ছে, এখানে এক্সটেন্ডেড বাই অ্যানাদার 5 ইয়ার্স, অর্থাৎ আরও 5 বছর কিন্তু এক্সটেন্ড করা হবে। তবে সেটি ডিপেন্ড করছে তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। তোমরা যদি ঠিকমতো নিয়মিত যদি কাজটা করো, তোমরা যদি তোমাদের কাজের ব্যাপারে তোমরা যদি পরিষ্কার হও, ঠিক আছে, যে আমি ঠিক যে কাজটা করছি আমি সততার সঙ্গে একদম ঠিকঠাকভাবে কাজগুলো করছি, নিষ্ঠার সঙ্গে করছি, তো সেই ক্ষেত্রে তোমাদের কাজের পারফরমেন্স এবং তোমাদের টিকিট সেলিং, যে টিকিট তো সেল হয়, কারণ তোমরা জানো এখন হল স্টেশনে যে কাউন্টারের থেকে যেগুলো দেখবে যে সাইডে যারা থাকে তাদের টিকিট সেলটা বেশি হয়। তো সেক্ষেত্রে তোমাদের সেই দিকে পারফরমেন্স যখনই ভালো হবে, তো সেখানে আরও 5 বছর তোমাদের এক্সটেন্ড করে দেবে। এরপর কি, এরপর তোমাদের যেখানে নিয়োগ করা হচ্ছে সেই ব্যাপারটা তোমাদের বলে দিই। এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে বালি হল যে স্টেশন আছে, এই বালি হল স্টেশনে কিন্তু এই চাকরিটি হবে, ঠিক আছে। এখানে বালিঘাট থেকে রাজচন্দ্রপুর যে স্টেশন আছে না, বালিঘাট থেকে রাজচন্দ্রপুর স্টেশন, এই স্টেশনের মধ্যেই কিন্তু তোমাদের মানে এই কাজের স্থানান্তরটা একবার হয়তো বালি হল স্টেশনে তোমাদের দিল, তারপরে বালিঘাটে দিল বা রাজচন্দ্রপুরে দিল, এরকম কিন্তু স্টেশনে কিন্তু তোমাদের দেবে। তো এই স্টেশনের মধ্যেই কিন্তু তোমার কাজটা থাকবে। এখানে তোমাদের বলে রাখি, এটি কিন্তু সম্পূর্ণ 5 বছরের কন্ট্যাক্টে নেওয়া হচ্ছে, পরবর্তী সময় কিন্তু আরও 5 বছর তোমাদের এক্সটেন্ড করা হবে, ঠিক আছে। তো এখানে তোমরা যারা যারা হাওড়া ডিস্ট্রিক্টের, এখানে লেখাই আছে ডিস্ট্রিক্ট অফ হাওড়া, যারা যারা হাওড়া ডিস্ট্রিক্টের বাসিন্দা তারা কিন্তু আবেদন করতে পারবে। এখানে একটা কথা কিন্তু এখানে মেনশন করা আছে যে এর আগে কিন্তু যে নোটিশগুলো যখন বেরিয়েছিল, এর আগে তো বহু ডিস্ট্রিক্টের নোটিশ বেরিয়েছিল। তোমরা আচ্ছা, তোমাদের আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যদি তোমাদের ডিস্ট্রিক্ট এটা যদি না হয়, তোমাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্ট করবে, কারণ আমি সবার আগে কিন্তু ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি। তো সেই ডিস্ট্রিক্টের নামটা তোমরা লিখবে, আমি যখনই বেরোবে তোমাদের আগেই আমি জানিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের বালি হল যে স্টেশন বলছে সেই স্টেশনে কিন্তু কাজটা হবে, এবং ফর পার্সন ডিস্ট্রিক্ট অফ হাওড়া, অর্থাৎ হাওড়া ডিস্ট্রিক্টের বাসিন্দা হলেই কিন্তু আবেদন করা যাবে পেলে তোমরা। তো দেখো এরপরে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমাদের সিকিউরিটি ডিপোজিট। দেখো সিকিউরিটি মানি এখানে কিন্তু দিতেই হবে 2000 টাকা। তবে চিন্তার কিছু নেই, তোমাদের যখনই কন্ট্যাক্ট পিরিয়ডটা যখন শেষ হয়ে যাবে এই 2000 টাকাটা তোমরা রিফান্ড পেয়ে যাবে, এটি কিন্তু লেখা আছে, আমি বলে দিচ্ছি তোমাদের। তো এই ডিডিটা মানে সিকিউরিটি ডিপোজিটটা কীভাবে করবে, তো সিকিউরিটি ডিপোজিটটা তোমাদের এফডিআর করতে হবে। এফডিআর এখানে ফেভার অফ যেটি অবলিক দিয়ে লেখা আছে এগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে, এই এফডিআরটা করতে হবে। তো এরপরে
তোমাদের যেটি 11 নম্বরে বলছে সেটা হচ্ছে তোমাদের গিয়ে যে ঠিকানায় জমা দিতে হবে। তার আগে তোমাদের আরেকটি কথা তোমাদের বলে রাখি যে সিল কভার, এখানে সিল কভার মানে হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মের যে ওপরে যে খামটা, তুমি যে খামের ভেতর তুমি ঢোকাচ্ছ সেই খামটার ওপর কিন্তু তোমাদের এই কথাটা লিখতে হবে, ডবল ইনভাইটেড কমার মধ্যে যেটি লেখা আছে, অ্যাপ্লিকেশন ফর হল্ট কন্ট্রাক্টর অ্যাট বালি হল্ট স্টেশন। তো এই কথাটা কিন্তু একদম উপরের দিকে লিখবে, ঠিক আছে। তারপরে তুমি যে ঠিকানায় পাঠাচ্ছ সেই ঠিকানার নামটা কিন্তু এখানে দেবে। তারপরে তোমার নিজের ঠিকানাটাও কিন্তু ফ্রম বলে তোমার নিজের ঠিকানা এবং টু বলে যে ডিভিশনাল রেলওয়ে যে এই এতটা পর্যন্ত লেখা আছে এই পুরো কথাটা লিখতে হবে। লেখার পরে এখানে কিন্তু একটা কন্ডিশন দেওয়া আছে যে এটি সেন্ড বাই রেজিস্টার্ড পোস্ট, অর্থাৎ বুঝতে পারছো যে এখন কিন্তু নতুনভাবে এরা বলছে যে সেন্ড বাই রেজিস্টার্ড পোস্ট সো অ্যাজ দ্য রিচ দ্য অ্যাবভ মেনশন দ্য অফিস উইথিন 13/2/2024। যদি এনি অ্যাপ্লিকেশন ডাজ নট রিচ তো ডিউ টু এনি। আচ্ছা, এখানে কিন্তু আরেকটি কথা তোমাদের সংশোধন করে দিই, সেটি হচ্ছে যে রেজিস্টার্ড পোস্টে কিন্তু আবেদন পাঠানো যাবে, অর্থাৎ গিয়েই যে আবেদন মানে ড্রপ বক্সে জমা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যারা চাইছো যে ড্রপ বক্সে জমা দেবো এবং সঙ্গে আমরা আরও কিছু ইনফরমেশান তাদের কাছ থেকে নেব, তো তারা কিন্তু গিয়ে জমা দিয়ে আসতে পারো, অসুবিধা কিছু নেই। আর যারা মনে করছো যে না আমাদের অনেক দূরে বাড়ি হয়ে যাচ্ছে, মানে হাওড়া, দেখো হাওড়া ডিস্ট্রিক্ট মানেই তো ছোটোখাটো জায়গা না, অনেক ডিস্ট্রিক্টের অনেকটা জায়গা নিয়ে, তো সেক্ষেত্রে তারা যাদের দূরে হয়ে যাবে তারা কিন্তু রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেও জমা দিতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু এখানে ডেট মেনশন করা আছে 13 ফেব্রুয়ারি 2024, এর মধ্যে কিন্তু তোমাদের পৌঁছতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের মোটামুটি কমপ্লিটভাবে আমি এগুলো সব তোমাদের বললাম। আর কি কি ইম্পর্টেন্ট আছে আমি সেগুলোও বলি। তো এখানে দেখো 14 নম্বরে বলছে যে তোমাদের কমিশন বেসিসে কিন্তু তোমাদের বেতনটা থাকবে, অর্থাৎ যেরকম টিকিট সেল হবে, অর্থাৎ 1 টাকা থেকে 15,000 টাকার ওপর 15%, 15,000 1 টাকা থেকে 50,000 12%, 9%, 6%, 3%, এই অনুযায়ী কিন্তু তোমাদের একটা মাসিক বেতন কিন্তু হবে, ঠিক আছে। তো যারা যারা এখানে আবেদন করতে চাও আমি বলবো, দেখো সত্যি কথা বলতে গেলে যখন একটা পার্মানেন্ট কোনো চাকরি যখন পাবে তখন তো পাবে, কিন্তু এই সব চাকরিগুলোকেও একেবারে হেলাই ফেলাই করার কোনো মানে নয়। তোমরা যদি করতে চাও অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো। তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা ভিজিট করতে পারবে ear.indianrailways.government.in, এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এবং যে এই যে ফর্মটা দেখতে পাচ্ছ এই ফর্মটাও কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু চেক আউট করে নিতে পারো। তো আশা করি আমার ভিডিওটার মাধ্যমে তোমরা কমপ্লিট ইনফরমেশান পেয়েছো। আমি সবসময় একদম সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের মনের মধ্যে কোনো সংশয় না থাকে, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। আর হ্যাঁ, তোমাদের ডিস্ট্রিক্টের নামটা কিন্তু কমেন্ট করতে ভুলো না, অতি অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নামটা কিন্তু কমেন্ট করে দিও। তো আজকের মতো এটুকুই, টাটা।